তোমরা শাকিব খানকে চেনো? এবার শাকিব খানকে যদি পরিচয় করিয়ে দিতে হয়, ওই যে ইন্ডিয়াতে দুইটা খান আছে না, সালমান খান, শাহরুখ খান। কোন নারীতে আসক্ত নন যিনি, তিনি হলেন সালমান খান। এক নারীতে আসক্ত যিনি, তিনি হলেন শাহরুখ খান। তেমন আমাদের আছে শাকিব খান, যিনি বিয়ে ছাড়াই সব নারীকে খান। সরি, তো আমাদের শাকিব ভাইয়ের একটা সিনেমা আসছে, সেটা হলো তুফান। তুফান সিনেমাটা আমি দেখেছি ঈদের দিন। এই তুফান সিনেমাটা নিয়ে আজকে আমি এমন কিছু সত্যি কথা বলবো, যে সত্যি কথাগুলো এই পুরো মহাবিশ্বে কেউ কখনো বলেনি। ডিসক্লেইমার, এই ভিডিওতে আমি যাহা বলিব সব সত্য কথা বলিব, কারণ এই ভিডিওটা করার জন্য তুফান টিম থেকে আমাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। টাকা দেওয়া হয় নাই, বাট এটা আমরা বিশ্বাস করবো কেমনে? এই যে ভাই পশ্চিম দিকে ঘুরে কানে ধরে বললাম, এবার বিশ্বাস হয়েছে না? এবার জি জি ভাই হয়েছে। হ্যাঁ, মিথ্যা বললাম, বিশ্বাস করি নাই। ভাই বললে তো আমি আপনার বুকে করছি। ও এবার তুফান সিনেমাটা আমি দেখেছি মোটামুটি 10 দিন আগে, আবারও দেখতে ইচ্ছে করছে, কালকে আবারও দেখতে যাবো। তো সিনেমা দেখার জন্য তো টাকা লাগবে, ওই টাকাটা তোলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এনিওয়ে, আমি আমার বাপের জন্মে দেখি নাই শাকিব খান শাকিব খানের বাপের জন্মে এমন অভিনয় করছে। আমি তুফান সিনেমাটা দেখলাম, দেখার পর ভাবছি ভাই এই শাকিব খান এতদিন কইছিল ভাই, বাট এই সিনেমায় কিছু সমস্যা আছে যেগুলোর জন্য পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। বলছি আমি সিনেমাটা নিয়ে একটু পরে বলছি, তার আগে আমি আমার সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। এবার ব্যাপারটা হলো গিয়ে, আমি জীবনে কোনোদিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি, সারা জীবন বাসায় বসে ফ্রিতে দেখে গেছি। তাই এবার হেভি ফাটছিল ভাই, 400 টাকা টিকিটের দাম ভাই, শেষ ভাই। আমি এই সিনেমাটা নিয়ে আমি হেভি এক্সাইটেড ছিলাম, এই কারণে ঈদের আগে টিকিট কেটে বসেছিলাম। কি পরিমাণ এক্সাইটেড ছিলাম এটা বোঝাতে চাইলে বলতে চাই যে ঈদের দিন আমি সকাল 11টায় বাসা থেকে বের হয়ে গেছিলাম সিনেমাটা দেখার জন্য, যেখানে সিনেমাটা শুরু হবে বিকেল 4টায়। এই কথাটা আমি কেন বললাম সবাই তো এখন জেনে যাবে আমি গাধা, শিট। এবার আমি যাওয়ার সময় ভাবছিলাম যে জীবনে প্রথম সিনেমা দেখতে যাচ্ছি, একটা ব্লগ বানাই, কিন্তু হবে না ভাই। যখনই ক্যামেরা উঁচু করে কিছু একটা বলতে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আশেপাশে সব মানুষ আমার দিকে তাকায় আছে। নামিয়ে নিচ্ছিলাম ক্যামেরা বারবার। আমি বুঝি না মানুষ পাবলিক প্লেসে ব্লগ বানাই কেমনে, আবার অনেকে কাপল ব্লগও বানায় ভাই। এর এত কনফিডেন্ট পাই কেমনি? ব্লগার হইতে হইলে আসলে একটু নির্লজ্জ হইতে হয়, এটা সত্যি কথা। তো কোনো ব্লগার এই ভিডিওটা দেখে থাকলে প্লিজ তোমরা একটা বই লিখো যে কিভাবে নির্লজ্জ হওয়া যায়, বা নির্লজ্জ হওয়ার 101টি উপায়। আমি কিনতে চাই সেই বই। এবার আমি রাজশাহী স্টার সিনেপ্লেক্সের সিনেমাটা দেখতে গেছিলাম। সিনেপ্লেক্সে জীবনে প্রথম গেলেও আমি আগে থেকে এটা জানতাম যে ভেতরের খাবারগুলোর অনেক দাম হবে, আর আমি আর আমার বন্ধু যেহেতু খুবই বুদ্ধিমান, তাই বাইরে থেকে খাবার কিনে নিয়ে ভিতরে ঢুকতে লাগছিলাম। তাই সিকিউরিটি গার্ড আমাদেরকে বললো যে স্যার, বাইরের খাবার নিয়ে ঢুকা তো এলাও না, আপনি খাবারগুলো আমাদেরকে দিন, আমরা খেয়ে নিচ্ছি, আপনারা ঢুকুন। হ্যাঁ, আমার নিজের টাকায় কিনছে, আমি নাকি ওদেরকে দিয়ে দেবো। নিজেরাই বসে বসে ওখানে সব খাবার খাইলাম, তারপরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে প্রথমে দেখলাম যে তারা খুবই কম দামে খাবার বিক্রি করছে, 100 টাকার খাবার মাত্র 200 টাকায় বিক্রি করছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো, খুবই খুশি হইলাম আমি। 2টা টিকিট, পপকর্নের দাম আর গাড়ির ভাড়া দিয়ে আমাদের 1400 টাকা খরচ হয়ে গেছে একটা সিনেমা দেখতে। সারা জীবন মোবাইলে সিনেমা দেখে আসছি, জীবনের প্রথম 1000 টাকা খরচ করে একটা সিনেমা দেখতে আসছি। কষ্টটা বুঝতে পারছো তো নাকি? ছাড়ো ভাই, তোমরা বুঝবে না। তো বেশি কিছু নেওয়ার অকাত ছিল না, তাই একটা পপকর্ন আর একটা পানির বোতল নিয়ে ঢুকে পড়লাম হল রুমে। একটু পরে সিনেমা শুরু হয়ে গেল। এবার সিনেমা শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত আমি অনেক নাচানাচি করেছি, চিল্লাচ্ছিলাম যখন, তখন পুরো হল কেঁপে উঠছিল। মানুষ লিটারালি সিনেমা দেখে বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আমার পাগলামি দেখছিল। আমি জানি না সিনেপ্লেক্সের অডিয়েন্সগুলো এমন কেন, মনে হচ্ছে যেন সবাই একসাথে বসে নীরবতা পালন করছে, সবাই চুপচাপ বসে সিনেমা দেখছে। লাস্ট মোমেন্টে যদি আমার দেখা দেখি অনেকে সিটি মারা শুরু করছিল, যাই হোক এনজয় করছি অনেক। যদি আমার অত্যাচারে হল রুমের বাকি মানুষগুলো এনজয় করতে পারেনি ঠিক মতো হয়তো। তো সিনেমাটা কেমন ছিল? ভালো 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 ছিল সিনেমাটা। এই সিনেমার সেট ডিজাইনিং, কালার গ্রেডিং, শাকিব খানের অভিনয়, গল্প বলার স্টাইল সবকিছুই টপ নচ ছিল। কিন্তু তারপরে সিনেমাটা দেখে আসার পরে যদি তুমি এই সিনেমার গল্প কাউকে শোনাতে চাও, পারবা না। তুমি পারবা কিনা জানি না, আমি পারি নাই। এই সিনেমাটা শেষ করার পরে আমি ভাবছিলাম যে ওয়েট, সিনেমাটা শেষ হয়ে গেল, কিন্তু সিনেমার গল্প তো এখনো শুরুই হলো না। মানে এখানে নিজের সাথে রিলেট করার মতো কোনো ইমোশনাল কানেকশন ছিল না, বা এই তুফান ক্যারেক্টারটা যে কেন এগুলো করে বেড়াচ্ছে এটার কারণ প্রথমে একটু দেখানো হয়েছে, কিন্তু তারপরে সিনেমাটা এটার আর কোনো রিফ্লেকশন দেখানো হয় নাই। অনেকদিন আগে আমি শাকিব খানের আরো একটা সিনেমা দেখেছিলাম, সেটার নাম হলো লিডার আমি বাংলাদেশ। ওই সিনেমাটা আমি দেখছিলাম যে শাকিব খান যাচ্ছিল, তারপরে একটা করে খারাপ মানুষকে ধরছিল, তারপরে সেই মানুষটাকে ভালো বানিয়ে ছেড়ে দিচ্ছিল। যেমন শাকিব খান একবার একটা ঘুষখোরের কাছে গেল, গিয়ে বলল, আপনি যে ঘুষ খাচ্ছেন, আপনি কি এটা ঠিক করছেন? আপনি কি জানেন ঘুষ খাওয়া একটি ভালো কাজ নয়, ঘুষ খাওয়া একটি খারাপ কাজ? তখন ঘুষখোরটা উঠে বলল, ও মাই গড, আমি তো জানতামই না যে ঘুষ খাওয়া একটি খারাপ কাজ, জানানোর জন্য ধন্যবাদ। আজ থেকে আমি ভালো হয়ে গেলাম আব্বা জান। হ্যাঁ, আপনি আমার আব্বা লাগেন, কারণ আপনি মোটিভেশন দিয়ে আমার চোখ খুলে দিয়েছেন। ওই সিনেমাটা সবাই এভাবে ভালো হয়ে যাচ্ছিল শাকিব মাহেশ্বরী স্যারের মোটিভেশনে।
এই তুফান সিনেমাটাতে ওই রকমই কিছু একটা কাহিনী হয়ে গেছে, শুধু ওই সিনেমাটাই মোটিভেশন দিয়ে সবাইকে ভালো বানাই দিচ্ছিল, আর এই সিনেমাটায় সবাইকে গুলি করে মেরে দিচ্ছে। মানে তুফান ক্যারেক্টারটা যাচ্ছে এক একজনকে মারছে আর তার জায়গাটা দখল করে নিচ্ছে, কিন্তু কেন এগুলো করে যাচ্ছে এটা তেমন কোনো ইমোশনাল কানেকশন আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি বলি, একটা রাজ্যে একটা ছেলে জন্ম নিল, তারপরে বড় হয়ে সে সেই রাজ্যের রাজা হয়ে গেল, একদিন হঠাৎই সেই রাজা মরে গেল, গল্প শেষ, এমনটাই মনে হচ্ছিল সিনেমাটা দেখার পর। কিন্তু সিনেমার একদম লাস্টে গিয়ে পোস্ট ক্রেডিট সিন দেখে বুঝলাম যে এই সিনেমাটার পার্ট 2 আসবে, পার্ট 2 আসলে হয়তো বা আরো বোঝা যাবে। মানে এই পুরো সিনেমাটা দেখে এটাই বুঝলাম যে তুফান ক্যারেক্টারটা যে কি পরিমাণ ভয়ঙ্কর এটাই পুরো সিনেমা জুড়ে দেখানো হয়েছে। তো পার্ট 2 আশা করি অনেক ভালো গল্প থাকবে আর অনেক বেশি টুইস্ট থাকবে। তুফান 2 এর জন্য আমি খুবই এক্সাইটেড, আশা করি তুফান 2 এর টু মাচ ফান হবে। তুফানে অনেক বেশি ফানি সিন ছিল যেগুলো আমি খুবই এনজয় করেছি। আমাদের চঞ্চল চৌধুরী স্যার যখন থেকে এন্ট্রি নিছে ভাই, একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। মানে তুফানকে যেখানে দেখানো হচ্ছে বিরাট শক্তিশালী, সেখানে চঞ্চল চৌধুরী স্যারকে দেখে মনে হচ্ছে টুকা দিলে পড়ে যাবে, ছাই হয়ে উড়ে যাবে আকাশে। মানে এটা হলো গিয়ে একটা রোগা পাতলা ক্যারেক্টার, যেখানে হেভি বুদ্ধিমান, হেভি সন্দেহজনক আর হেভি মজাদার, আর আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার এটা। তো হ্যাঁ, ভালো 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 ছিল সিনেমাটা। আচ্ছা, আমি একটা কাহিনী বলি। ছোটবেলায় আমি একটা সিনেমা দেখছিলাম, শাকিব খানেরই মনে হয়, কি জানি নাম, আমার মনে নাই। নাম মনে না থাকার জন্য আমি লজ্জিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো পৃথিবীর কাছে। তো ওই সিনেমাটার নায়ক পড়ালেখা বাদ দিয়ে ব্যবসা শুরু করে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছিল। ওইটা দেখে তো ভাই শেষ, আমার পড়ালেখা শেষ। ভেবেই নিয়েছিলাম যে পড়ালেখা বাদ দিয়ে আমি একদিন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আমার একটা বন্ধুকে আমি একদিন বলেওছিলাম এই কথাটা, দোস্ত দেখিস আমি একদিন বিল গেটসের চেয়েও বড় লোক হয়ে যাব। এন্ড মাই ফ্রেন্ড ওয়াজ লাইক, আচ্ছা। এর ঘরে জোটে না ভাত, হে ফেসবুকে স্ট্যাটাস দেই পার্টি হবে সারা রাত। তো এরকম কোনো কিছু ছিল না শাকিব খানের এই সিনেমাটাই, যেটা দেখে আমি বড় হয়ে অনেক বড় গ্যাংস্টার হতে চাইবো। তো বাচ্চারা এই সিনেমাটা দেখতে পারো। আমি এটা বলছি কারণ ছোটবেলায় শাকিব খানের ঢাকার কিং নামের একটা সিনেমা দেখার পর মোটামুটি 2 বছর আমার ভেতরে এই মোটিভেশনই কাজ করছিল যে না, আমাকে কোনো একটা শহরের কিং হইতেই হবে। বুঝতে পারছো শাকিব খানের কি বড় ফ্যান ছিলাম আমি। তো হ্যাঁ, তুফান সিনেমাটা দেখার পরে আমি আবারও লিখিতভাবে শাকিব খানের ফ্যান হয়ে গেলাম। একদম ছোটবেলায় শাকিব খানের ফ্যান ছিলাম আমি, শাকিব খানের প্রচুর সিনেমা দেখতাম। তারপরে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলাম ব্রেন গজানো শুরু হয়েছে আমার মাথায়। তখনই মাথায় আসলো, ভাই কি দেখছি আমি এগুলা, মানে যা ইচ্ছা তাই। তো মাথায় ব্রেন গজানোর পরে শাকিব খানের আর কোনো সিনেমা দেখা হয়ে ওঠেনি আমার। কিন্তু লাস্ট প্রিয়তমার হাইপ দেখে প্রিয়তমা সিনেমাটা আমি দেখেছিলাম। দেখার পরে আমি ভাবলাম যে ভাই কেন দেখলাম, কেন আমার জীবন থেকে 2 ঘন্টা সময় নষ্ট করলাম, এর চেয়ে ভালো 4 ঘন্টা টিকটক ভিডিও দেখলেও বেশি মজা পেতাম। মানে এত বোরিং একটা সিনেমা, পুরো সিনেমাটাই খুবই বোরিং লাগছে আমার। শাকিব খানের ডাইহার্ট ফ্যান না হইলে এই সিনেমা পুরোটা শেষ করা অনেক মুশকিল আছে। তো ওই সিনেমাটা দেখার পরে শাকিব খানের আর কোনো সিনেমা দেখার মতো সাহস আমার আসলে হয়ে ওঠেনি। কিন্তু লাস্ট তুফান সিনেমাটা দেখলাম ভাই। ছোটবেলা থেকে শাকিব খানের আমি 150টা মতো সিনেমা দেখে ফেলেছি, কিন্তু তুফান সিনেমার মতো অভিনয় ভাই আমি জীবনে দেখিনি। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর 5-7 দিন আগে তুফান ছাড়াও আমি আরও একটা সিনেমা দেখেছিলাম, সেটা হলো রিভেঞ্জ। ভাই অখাদ্য ছিল সিনেমাটা, জাস্ট খাওয়া যায় না, খুব কষ্টে মুখে নিলে গিলা যায় না। তো তুফান আর রিভেঞ্জ এই 2টা সিনেমাই এবার আমি দেখে ফেলেছি। এবার যদি রেটিং করতে হয় তাহলে আমি দেব তুফানকে 8 আউট অফ 10 অ্যান্ড রিভেঞ্জকে 2 আউট অফ 2 মিলিয়ন। তো আজকে তুফান ইন্টারন্যাশনালি রিলিজ হয়ে গেল, আশা করি বাইরের দেশের মানুষেরও খুবই ভালো লাগবে। আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করার জন্য এরকম কিছু সিনেমা খুবই প্রয়োজন। তো ভিডিও একদমই শেষ, কিন্তু এখন আমি বলতে চাই যে এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো বললাম সবগুলাই শুধু ট্রেলার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আমি এখন বলতে চলেছি, যেটা তুমি শুনে তোমার তো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা এই ভিডিওটাও দেখতে পারো, এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা ভিডিও। এরকম ভিডিও জীবনে কেউ কোনোদিন বানাতে পারে না, আমি একমাত্র বানিয়েছি। তোমরা দেখতে পারো, না দেখলে মিস করে দেবে। আমি বললাম, এখন তোমাদের ইচ্ছা। বাকিরা কি ভাই, আমাকে এখনো কি দেখছো, যাও ভিডিও দেখো।